এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের সমর্থনে আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, জননেতা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই জনসভাস্থলে এসে উপস্থিত হবেন আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য যাকে কেন্দ্র করে আমরা স্বপ্ন দেখি, যিনি 17 বছর পর বাংলাদেশে এসে ঘোষণা করেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মঞ্চে এসে আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এত রাতে কষ্ট করে উপস্থিত নারী পুরুষ, ছাত্র যুব শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। শুধু একটি কথা বলবো, আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের শিকার হয়ে বিদেশের মাটিতে নির্বাসনে ছিলেন। সেই সময়ে 2023 সালের 13ই জুলাই উনি আগামী দিনের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফার ঘোষণা করেছিলেন। 2023 সালটা আমাদের জন্য একটি বিভীষিকাময় সময় গিয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন কারারুদ্ধ, আমাদের অনেক নেতা কর্মীরা আমরা কারাগারে বন্দী ছিলাম, অন্যরা হুলিয়া নিয়ে নিজের বাড়িতে থাকতে পারিনি, রাতের আধারে বনে জঙ্গলে পালিয়ে থেকেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা শরীক হয়েছি। সেই সময় আমাদের নেতা চিন্তা করেছেন কিভাবে আগামী দিনে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ছাত্রদেরকে কারিগরি এবং তথ্য প্রযুক্তির শিক্ষার মাধ্যমে তাদের ছাত্র জীবন শেষে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা যায়, কিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করে কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করে আমাদের কৃষকের ভাগ্যের পরিবর্তন করা যায়, কিভাবে শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে বৃদ্ধি করে শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত করা যায়। এই চিন্তা আমাদের নেতা জনাব তারেক রহমান এমন একটি সময়ে করেছেন যখন আমরা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে, আর আজকে আমাদের সামনে সেই সুযোগ এসেছে। আমাদের নেতার সেই বক্তব্য আগামী দিনে জনগণের মধ্যে বাস্তবায়ন করে এই রাষ্ট্রকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, জনগণের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আমাদের নেতা এটা কি ব্যক্তিগতভাবে এই 31 দফা পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব? সম্ভব না। কেবলমাত্র তখনই সম্ভব আমরা যদি আমাদের নেতাকে জনগণের সমর্থন আদায় করে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দিতে পারি, তবেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশকে আমাদের নেতা ওনার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে
সত্যিকারের একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণের জন্য যে পরিকল্পনা করেছেন সেটা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই আপনারা যারা এত রাতেও আমাদের নেতার দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষায় আছেন, আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা আমাদের নেতার এই 31 দফা পরিকল্পনা জনগণের ঘরের দুয়ারে নিয়ে যাবেন। সকলকে আগামী দিনে কিভাবে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ নিশ্চিত করা হবে এটা জনগণকে অবহিত করার মাধ্যমে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করবেন এবং 12 তারিখে বিজয় মালা ছিনিয়ে এনে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দিবেন। তার মধ্যে দিয়েই আমাদের নেতার সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র, দুর্নীতি, দুঃশাসনের বিপরীতে ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের নেতার পক্ষে সম্ভব হবে। সেই কার্যক্রমে সকলে যেমনি ভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছি, আগামী দিনেও নির্বাচন পর্যন্ত দিন রাত এক করে প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার জন্য আমাদের সেই প্রচেষ্টা, সেই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আপনাদের সেই প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি, আমাদের কুমিল্লার গর্ব মর্তাজুল করিম ভাদ্রু ভাই। মর্তাজুল করিম ভাদ্রু ভাই। হ্যালো, নেতা চলে আসছে। হ্যালো, না না আসে নাই। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা অধিক রাত পর্যন্ত আপনারা যে নেতার জন্য অপেক্ষা করছেন, বাংলাদেশের 1 কোটি জনতার প্রাণের স্পন্দন বিএনপির মাননীয় চেয়ারম্যান হ্যালো, দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য অধিক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের প্রার্থী ডক্টর খন্দকার যারা যারা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছে প্রত্যেককে জয়ী করবেন। এই এটার ভয়েস বাড়াতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। এটার ভয়েস বাড়ান। বাংলাদেশ জিন্দাবাদ। বাড়ান, ভয়েস বাড়ান। হ্যালো, এটার বয়সটা ঠিক করেন। এটার ভয়েস টিউনিং করেন। মাইক, এটার ভয়েস টিউনিং করেন। হ্যালো, এ পর্যায়ে হ্যালো, বক্তব্য চেক। রাখবেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বেসটা একটু কমাই ডাক্তার দেন। রফিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই কেবল মাইকের বেস একটু কমবে। হ্যালো, বেশি কমে গেছে, বেশি কমে গেছে। বাড়ান, বয়েস বাড়ান। ভয়েস বাড়ান, ভয়েস ভয়েস কমান, ভয়েস বাড়ান। হ্যালো, হ্যালো, এটার একদম লক। এটা ঠিক আছে, একদম লক।
রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 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 এই কুমিল্লাবাসীকে চিল্লিয়ে বলতে হবে, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আছে? গণতন্ত্র পুনরুদ্ধারের কোন নেতা আছে? এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কোন নায়ক আছে? ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে, দাউদকান্দির পক্ষ থেকে, মেঘনার পক্ষ থেকে, মুরাদনগরের পক্ষ থেকে, মুন্সিগঞ্জের পক্ষ থেকে, গজারিয়ার পক্ষ থেকে ওই আন্দোলন সংগ্রামে কোন নেতা আছে? ওই বাংলাদেশ নেতৃত্ব দিবে কোন নেতা আছে? আগামীতে প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান। ভোট দেব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। জনাব তারেক রহমানের প্রথম দাউদকান্দি আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কোন নেতা আছে? এই আগামী প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? এই কুমিল্লাবাসীর পছন্দের কোন নেতা আছে? এই কুমিল্লার মামাটি মানুষের কোন নেতা আছে? ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লা একের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দাউদকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুসাফফারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাইকোবাদ দাদার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রতন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জিয়ার সৈনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুমিল্লা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা কাজী মুফাজ্জল হোসেন কায়কোবাদ। কাজী মুফাজ্জল হোসেন কায়কোবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله আমার প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সামনে বক্তব্য রাখার মতো ক্ষমতা কোনো যোগ্যতা আমার নেই। শুধু আজকে আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো, আপনারা কি আজকে থেকে 1 বছর আগে চিন্তা করেছিলেন পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা কেউ কি চিন্তা করতে পেরেছিল যে তারেক রহমান সাহেব এই দাউদকান্দিতে এসে এই মুহূর্তে হাজির হবেন? এটা কি কেউ চিন্তা করেছিলেন? কে করেছেন এটা? আল্লাহ। কে করেছেন? কে করেছেন? এই জন্য আল্লাহর শুকরিয়া বাবদ আমাদেরকে বলতে হবে। বলেন সবাই জুড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। যারা আজকে ইসলামের নাম নিয়ে রাজনীতি করেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের জীবনে কোনো কোরআনের শাসন মানেন না, পারিবারিক জীবনে কোনো কোরআনের শাসন মানেন না, আপনারা ইসলামিক শাসন কায়েম করবেন। এই ভণ্ডামি বন্ধ করে দেন। আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ পাকের শুকরিয়া আদায় আমাদের নাই। আল্লাহ আমি চিন্তাও করতে পারি নাই বাংলাদেশে আসতে পারবো, আমি জীবনে চিন্তাও করতে পারি নাই যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাবো, মার মৃত্যুর সময় হাজির থাকতে পারি নাই। জালেমের জুলুম, এত বড় জুলুম, আমাকে দুবাই এয়ারপোর্টে ইন্টারপোর্টের মাধ্যমে অ্যারেস্ট করেছিল, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল এই জালেম সরকার। আমি শুধু 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ আমাকে সেদিন মুক্ত করে দিয়েছিল। জালেম সরকার আমাকে আনতে পারেন না আল্লাহর মেহেরবানিতে। ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা রাখবেন। আপনারা তো জানেন আমাদের নেতা, আমাদের কলিজার টুকরা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারে কে? বাঁচাতে পারে কে? যেমনি আল্লাহ জালেমকে এই দেশ থেকে বিদায় করেছেন, আমার আল্লাহ সব পারেন। এই জন্য আপনারা সবাই আজকে বাড়িতে যে 2 আল্লাহর কাছে তারেক রহমান সাহেবের হেফাজতের জন্য দোয়া করবেন। রাজি আছেন? হাত তুলেন তো কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, কারণ আমি নেতার বক্তব্য শোনার জন্য এসেছি। নেতার বক্তব্য শুনবো, সেই অনুযায়ী চলবো। আমি বিশ্বাস করি নেতা ভবিষ্যতে আল্লাহর হুকুম অনুযায়ী বাংলাদেশকে চালাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আজকের এই নির্বাচনী সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন যিনি 1979, 1991, 96-তে 2 বার, 2001, 2008-এ, 2018-তে যতবার এই দাউদকান্দি মেঘনায় বিএনপি নির্বাচন করেছে, যিনি প্রতিবার এই এলাকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধেয় বাবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বক্তব্য রাখবেন।
স্লোগান বন্ধ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুমিল্লা এক নির্বাচনী এলাকায় আমাদের দলের চেয়ারম্যান, বাংলাদেশের ভবিষ্যৎ, জনগণের প্রত্যাশা, আমাদের অত্যন্ত প্রিয়, জনগণের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান এর এই দাউদকান্দিতে আগমন উপলক্ষে এই রাত্রেও আপনারা সকলে উপস্থিত হয়ে এই মিটিংকে আপনারা সফল করেছেন। তার জন্য আমি এই সবার সভাপতি হিসাবে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, এত রাতে আমাদের এই দাউদকান্দিতে এসে তিনি আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এই দাউদকান্দি, মেঘনা, এই যে কুমিল্লা এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে এখানে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং পরবর্তীকালে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আমি নির্বাচন করেছি। 4 বার আমি এমপি হয়েছি, 3 বার আমাকে মন্ত্রী করা হয়েছে। আমি চেষ্টা করেছি এই এলাকার, কুমিল্লা জেলার অনেক উন্নয়নের কাজ করার জন্য। এখনো অনেক কিছু বাকি আছে। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা সব কিছু জেনে শুনেই আমাদেরকে দান করেছেন। তারেক রহমান 17 বছর এই বাংলাদেশে আসতে পারে নাই। আজকে আমাদের নেতা তারেক রহমান আজকে আমাদের বাংলাদেশে এসে এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন, যে নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে তিনি এই জনগণ সরকার প্রতিষ্ঠা করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা ইতিমধ্যে স্যাংশন দিয়ে দিয়েছেন যে যারা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ইনশাল্লাহ সরকার গঠন করবে। এবং আমরা দেখতে চাই জনাব তারেক রহমানকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা রিফর্ম কর্মসূচি দিয়েছেন বাংলাদেশকে বিভিন্নভাবে রিফর্ম করার জন্য। আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহার বলতে গেলে অনেক সময় লাগবে। তারেক রহমান এবং আপনারা সকলে অনেক রাত্র কষ্ট হচ্ছে, তাই আমি আর বক্তব্য বাড়াবো না। এখানে যারা আপনারা আছেন, অতীতে আমার বক্তব্য শুনেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ শুনবেন। আমি আজকে চাই আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। তার বক্তব্য ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের বিভিন্ন এলাকা, আমাদের এই কুমিল্লায় আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, একটি সুন্দর এবং সুস্থ সমাজ কায়েম করব। সেই লক্ষ্যে আমি আহ্বান জানাই আজকের এই আমি আমাদের নেতা তারেক রহমানকে ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমানকে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন যার জন্য 17 বছর দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য, আমার সামনে ডক্টর মোশাররফ হোসেন, আমার সামনে উপস্থিত এত রাত্রে এই শীতের মধ্যে উপস্থিত এই এলাকার ভাই ও বোনেরা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই ঠান্ডার মধ্যে এত রাত বসে আছেন, ভালো আছেন কেমনে? কিন্তু এই যে এই ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু স্লোগান দেওয়া যাবে না। যে স্লোগান দিবে আমি ধরে নিব যে সেই মিটিং ডিস্টার্ব করতে আসছে, আর তাকে আমরা নাম দেব গুপ্ত, যে স্লোগান দিবে। আচ্ছা, এখন মন দিয়ে কথা শুনতে হবে, মন দিয়ে কথা শুনতে হবে। এই যে এখানে মোশাররফ সাহেব, আস্তে 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 সবাইকে কোয়াইট হতে হবে। এই যে স্লোগান দেবে সে কিন্তু গুপ্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে এই যে আপনাদের এই ভোটে, এই এলাকার ভোটে বারবার নির্বাচিত আমাদের মোশাররফ সাহেব আছেন, কায়কোবাদ সাহেব আছেন। ইনারা যখন আগে বিএনপি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ওনারা কি ওনাদের এলাকায় আপনাদের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেগুলো আপনাদের প্রয়োজন, ব্রিজ, কালভার্ট, এগুলো তৈরি করেছে? তৈরি করেছে। তাহলে এই কাজগুলো তো আছেই, অর্থাৎ প্রমাণ হলো গত 15-16 বছরে এই কাজগুলো ঠিকভাবে হয়েছে? হয় নাই। আচ্ছা, তার মানে প্রমাণ হলো যে ধানের শীষ যখন দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন জেলা উপজেলায় মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাচ্চাদের পড়ালেখার জন্য স্কুল, কলেজ সহ এই ধরনের বিদ্যুতের লাইন ব্যবস্থা করা, এই কাজগুলো হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এখানে মা বোনেরাও বসে আছেন, অনেকে, অনেক রাত হয়ে গেছে। আমি আসছি আমার কথায়, বক্তব্য দিব না, আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব, শুনবেন? আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আলোচনা শুরু করি। এখন আমার কিছু চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনাটা হচ্ছে, এই দেশের গ্রামে গঞ্জে শহরে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদের পরিবারের জন্য, বিশেষ করে তাদের পরিবারে যে গৃহিণী আছে, মা বোনেরা আছে, যারা সংসার চালান, তাদের জন্য আমরা একটি নতুন ব্যবস্থা তৈরি করতে চাই। কি সেই ব্যবস্থা? সেই ব্যবস্থাটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। আপনারা কি শুনেন? আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয়, সেটি আমরা দিতে যাচ্ছি। এবং এই কার্ডটি আমরা দিব ভাইদেরকে না, এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে, এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে, তাদের কাছে দিতে চাই। কারণ ঘরে সংসারটা চালায় কে? মা বোনেরাই তো সংসার চালায়। উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি, 20 বছরে আমাদের অনেক মেয়েরা, অনেক মারা, অনেক বোনেরা শিক্ষিত হয়েছে। আমরা চাই এখন এই মা বোনদেরকে, এই মেয়েদেরকে আমরা চাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে। কারণ আপনি যে, যারা আপনারা সংসার করেন, যারা বিয়ে শাদী করেছেন, কারাগারে বিয়ে শাদী করেছেন, হাত তুলেন তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনারা। এখন এই যে বিয়ে শাদী করেছেন,
আপনার সংসার, আপনি একজন মহিলা হন অথবা পুরুষ হন, সংসার কি একা চালাতে পারেন? আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রীর সহযোগিতা লাগে। আবার এই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাদেরকে যদি আমরা স্বাবলম্বী না করি, আমরা যতই লেকচার মারি না কেন যে দেশের এই করে ফেলবো, ওই করে ফেলবো, এগুলো কিন্তু বোগাস কথা, এটা হবে না। সেই জন্যই আমরা চাই নারীদের পাশে দাঁড়াতে, মায়েদের পাশে দাঁড়াতে, তাদের ধীরে ধীরে আমরা অর্থনৈতিক সচ্ছলতা আনতে চাই। এটা হচ্ছে আমার পরিকল্পনা। খারাপ লাগলো? ভালো লাগলো? তো আপনারা ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করলে ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করলে এই পরিকল্পনা কি আমরা চান বাস্তবায়ন করব? ঠিক আছে। তো এখন আসেন আরেকটা পরিকল্পনার কথা বলি। আমি এর আগে যে মিটিংয়ে ছিলাম সেখানেও বলেছি, আমার হিসাব ভাই 2 2 4 মতন পরিষ্কার হিসাব। এটা জনসভা মঞ্চ, জনসভা মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের সাথে বিএনপির সাথে, আমার দলের নাম কি বলেন তো? বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায়, হয়তো তাদের সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম, ওরা এই খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ করেছে, সমালোচনা করতে পারতাম। এই জন্যই আমি ওই কাজগুলো করতে চাইছি না। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কি তুলে ধরতে চাইছি? যে বিএনপি সরকার গঠন করলে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপি কি করবে, নারীদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে। এবার আসেন কৃষকদের জন্য কি করবে। এইখানে চাষাবাস করেন কারা? হাত তুলেন তো ভাই। জমি জমা চাষাবাস করেন কারা? বহু মানুষ আছেন চাষাবাস করেন, ধন্যবাদ, হাত নামান। হয়তো এখানে অনেক মানুষ উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় দেখেছেন যে বহু খাল খনন করা হয়েছিল। আজকে বিভিন্ন জায়গায় খাল নদীগুলো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে না? বন্ধ হয়ে যাওয়ার ফলে যেখানে আগে পানি পথে যাওয়া আসা করা যেত সেটা যাওয়া আসা করা যাচ্ছে না। সেচের সুবিধার জন্য যেখান থেকে খাল থেকে পানি নিয়ে কৃষি জমিতে দেওয়া যেত সেটা দেওয়া যাচ্ছে না, যাচ্ছে। আমরা এই খাল খনন কর্মসূচি এই জায়গায়, এই উপজেলা সহ সারা বাংলাদেশে যত জরুরি খাল আছে, যত প্রয়োজনীয় খাল আছে, এই খালগুলো আমরা পুনর্খনন করতে চাই। এখন বলেন আমার এই পরিকল্পনা কেমন লেগেছে? খাল খনন করতে চান? আচ্ছা, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই খাল উদ্বোধন করতে, খাল খনন উদ্বোধন করতে আমি আসবো। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? খাল কাটতে কি মা বোনেরাও যাবেন? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। এই গেল খাল খননের কথা। এবার আসেন কৃষক, আপনারা যারা চাষাবাস করেন, চাষাবাস যারা করেন, কৃষিকাজ যারা করেন, এদের মধ্যে ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, আবার বড় কৃষকও আছে। কিন্তু সমস্যাটা প্রান্তিক, ক্ষুদ্র, ক্ষেত্র বিশেষে মাঝারি কৃষকদের হয়, খুব কষ্ট হয়। হঠাৎ করে আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে গেলে বেচারারা বিপদে পড়ে যায়, হঠাৎ করে ফসলে পোকা ধরলে তারা বিপদে পড়ে যায়, হয় না এই কাজগুলা? এখন আমরা মা বোনদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিব, ঠিক কৃষক ভাইদেরকেও আমরা একটা কৃষি কার্ড দিতে চাই। প্রথমে আমরা প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক দেবো, বড় কৃষক যারা তাদেরকে আমরা পরে দেবো, কিন্তু পরে দেবো আমরা। এখন এই কার্ডের মাধ্যমে কি সুবিধা হবে? এই কার্ডের মাধ্যমে প্রথমত আপনি যদি 2টা ফসল করেন বছরে, তাহলে অন্তত একটা ফসলের যেই বীজ লাগে, কীটনাশক ওষুধ লাগে, সার লাগে, সে চেষ্টা করব কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরিকল্পনাটা কেমন লাগলো? তো বলবেন তো ভাই, ভালো বললে তখন উৎসাহ বাড়ে, তখন কাজ করতে মন চায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই গেল কৃষকের কথা। সার বীজ সুবিধা পাবে, কৃষি বীমার সুবিধা পাবে, কৃষি ঋণের সুবিধা পাবে ওই কার্ডটার মাধ্যমে। তাহলে কৃষক ভাইদেরকে যদি আমরা কয়েক বছর ধরে এই সহযোগিতা দিতে পারি, তাহলে ধীরে ধীরে কৃষক ভাইদের যে অর্থনৈতিক সংকট আছে সেই সংকটটা কমে আসবে। কমে আসবে না? এই সহযোগিতা যদি পায় তাহলে কমে আসবে। আসেন এবার একটি বিরাট কোটি মানুষ আমরা, আপনারা আমাদের দেশ গ্রামে বিশেষ করে মহিলা এবং বাচ্চারা যারা আছেন, নারী এবং বাচ্চারা যারা আছেন, তারা অনেক ক্ষেত্রেই অনেক সময় অসুখ বিসুখ হলে ঠিকভাবে চিকিৎসার সুবিধা পায় না, তাই না? চিকিৎসার সুবিধা পায় না। পুরুষদের জন্য অতটা সমস্যা হয় না, চলে যায় ডাক্তারের কাছে, সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক বা জেলা সদর হাসপাতাল হোক। কিন্তু অনেক সময় স্বামী ব্যস্ত বা ছেলে ব্যস্ত বা ভাই ব্যস্ত, ফলে মহিলা সদস্য যে পরিবার তাকে নিয়ে যেতে পারছে না বা যাওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে সব গ্রামে গ্রামে আমরা একজন হেলথ কেয়ারার দিব। পল্লী চিকিৎসকের কথা মনে আছে? আপনাদের মুরব্বী যারা আছেন তাদের মনে আছে?
ওই পল্লী চিকিৎসকের মতন এদেরকে আমরা ট্রেনিং দেব। এরা গিয়ে গ্রামে 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 তারা মানুষকে চিকিৎসা দেবে, বিশেষ করে মহিলা এবং শিশুদেরকে, যে বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, ছোটখাটো অসুখ যার জন্য হাসপাতাল যাওয়ার প্রয়োজন নেই, সেই ওষুধ এবং সেই চিকিৎসা তাদেরকে দিবে। ঘরে বসে আমরা এই চিকিৎসাটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। আপনারা ঘরে বসে এই চিকিৎসা পাবেন। এই পরিকল্পনাটা কেমন লাগলো? আচ্ছা, তো এখন যেই কয়টা পরিকল্পনার কথা বললাম, আপনারা কি মনে করেন এইগুলা যদি কম বেশি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এই দেশের মানুষের যারা খেটে খাওয়া মানুষ বা কলেজে শিক্ষকতা করেন, এরকম যারা মানুষ সেই পরিবারদের জন্য ভালো হবে, বা কলেজে শিক্ষকতা করেন এরকম যারা মানুষ সেই পরিবারগুলোর জন্য ভালো হবে? কি মনে করেন? আচ্ছা, ভালো হবে। দেখেন, আমরা সবসময় বলি, কি বলি, আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যেহেতু আপনারা আমাদের সকল ক্ষমতার উৎস, আমি তো ভাই রাজনীতিই করি আপনাদের জন্য। আমাদের রাজনীতিটা হচ্ছে দেশের মানুষের জন্য, এবং সেই জন্যই এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি। এর সাথে আরো আছে, এই এলাকায় আরেকটি বড় সমস্যা আছে। অনেক তরুণ বা অনেক যুবকের শিক্ষা দীক্ষা কম বেশি আছে, কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা আছে। তারা অনেকে বেকার হয়ে বসে আছে। এই এলাকার বহু মানুষ কিন্তু এই সৌদি আরব, তারপরে আপনার দুবাই, তারপরে কাতার, এইসব এলাকায় যায় না? আবার আমেরিকাও যায়, ইউরোপেও যায় অনেকে। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে? আছে। এবং একই সাথে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে অনেক লোক যায় না? আমরা চাচ্ছি ধীরে ধীরে সব জেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট সুন্দরভাবে গড়ে তুলবো, একটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের এই এলাকার মানুষ যেখানে যেখানে যায়, সেইখানে কি কি চাকরি আছে বাংলাদেশের মানুষের জন্য, কি কি চাকরি সহজে বাংলাদেশের মানুষ পেতে পারবে যদি তাকে আমরা একটু ট্রেনিং এর ব্যবস্থা করে দিই, যদি তাকে আমরা একটু সিঙ্গাপুরের ভাষা, ইংরেজি ভাষা, সৌদি আরবে গেলে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য আরবি ভাষা, এগুলা মালয়েশিয়া গেলে মালে ল্যাঙ্গুয়েজ, মালে ভাষা আমরা যদি শেখাতে পারি, তাহলে আপনারা কি মনে করেন যারা বিদেশ যাবে তাদের জন্য চাকরি বাকরি পেতে বা ব্যবসা বাণিজ্য দেশের মধ্যে করতে সুবিধা হবে? কি বেকার সাহেব যারা আছেন বলেন না, এটা তো যারা বেকার আছেন হয়তো কর্মসংস্থানে, তাদের জন্য বলেছি। এইভাবে আমরা ধীরে 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 দেশটাকে সুন্দরভাবে চালাতে চাই, সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দেখুন, 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। 2024 সালের 5ই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে, দেশে একটা পরিবর্তন এসছে, এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেইভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হবে, আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং অতীত যদি দেখেন, যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে এই ধরনের কাজগুলো করা হয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যে আপনারা যদি সত্যিই মনে করেন যে আমার যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন, তাহলে আপনাদের পরিকল্পনাটা কি এবার? ইয়েস, সাবাস। এই যে কে বললো ধানের শীষে ভোট দেবে, সাব্বাস, বুদ্ধিমান মানুষ। ইয়েস, আপনাদের পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাল্লাহ যেই কাজগুলোর কথা বললাম এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করব। আমরা ধীরে ধীরে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের অবস্থার পরিবর্তন করতে চাই, এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এখানে আরো দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে, এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই কড়াকড়ি ছিলাম। বিএনপি যতবার ক্ষমতায় ছিল এই দুটো ব্যাপারে আমরা কড়াকড়ি ছিলাম। এক, মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে। অর্থাৎ কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আইন বিরোধী, সে যেই দলেরই লোক হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এক, এটা অতীত আপনারা দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতাকর্মী অনৈতিক কাজ করেছিল, মানুষের কষ্ট হয় এরকম কাজ করেছিল, আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছি, তাদের বিরুদ্ধে। মনে আছে আপনাদের? আসেন, কাজেই এখানে বিএনপির নেতাকর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না, আমার কিচ্ছু করার থাকবে না। আসেন, এরপরে আরেকটি বিষয়, গত 15-16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার
উপজেলা বা গ্রামের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলাকে সঠিকভাবে রিপেয়ার করা হয় নাই। উপজেলা হেলথ কমপ্লেক্সে ঠিকভাবে ডাক্তার নাই, কলেজ স্কুলগুলোতে ঠিকভাবে শিক্ষক নাই। এগুলা হয়েছে না? এই জিনিসগুলা এগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি। আমরা যে কোনোভাবে অতীত প্রমাণ করে যে এই দেশের দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে, সেটা একমাত্র খালেদা জিয়া সরকার পেরেছিল, বিএনপি সরকার পেরেছিল, শহীদ জিয়া সরকার পেরেছিল। কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি, আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না। যদি মানুষকে উপকৃত করতে হয়, মানুষের কাজে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয়, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, এটাতে আমরা কোনো ছাড় দিব না। আপনাদের সমর্থন আছে তো? ঠিক আছে। এখন আমার পরিকল্পনার কথা শেষ। আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষ। এই যে আপনার 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, কিন্তু 1 মিনিট মিস্টার গুপ্ত, বসতে হবে, মিটিং ডিস্টার্ব করছেন। 1 মিনিট, এই যে গুপ্ত বসতে হবে। আচ্ছা, এখন শুধু 12 তারিখে ধানের শীষ সিল মারলেই হবে না, সাথে আরো কাজ আছে। কিন্তু সাথে পরিকল্পনা দেয় ABCD 1 2 3 4 পরিকল্পনার মধ্যে থাকতে হবে। আমি যেরকম পরিকল্পনা করেছি, আপনাদেরকে ওই দিন মা বোন সহ সকলকে, আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদেরকে ভোর বেলায় উঠতে হবে। যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধানের শীষকে ভোট দেবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবেন। পারবেন? ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবেন এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেওয়ার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল। কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে। পারবেন? এই কাজটা করতে হবে। তাহলে রাত হয়ে গেছে অনেক, আমার আরেকটা মিটিং আছে, ওখানেও মানুষ কষ্ট করছে এই শীতের মধ্যে। শেষ কথার একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, খাল কাটতে আসবো সেদিন কিন্তু দেখতে চাই এই মানুষগুলোকে যারা হাত তুলেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।